আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে দিব। দুর্বার সেই তাদের দলে নতুন করে 4 জন বিদেশি ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছে এবং এই 4 জন বিদেশি ক্রিকেটার দলে ফেরানোর মাধ্যমে দুর্বারের স্কোয়াডটা কতটুকু শক্তিশালী হবে এবং সেই সাথে দুর্বার সেই যে 4 জন বিদেশি ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছেন এই 4 জনের ভূমিকা কি হতে পারে বা তারা একাদশের সুযোগ পাবে কিনা বা তাদের টি-20 খেলার এক্সপিরিয়েন্স কতটুকু আছে এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা সবাই জানি যে আগামী 30 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল এর 11তম আসর মাঠে গড়াবে এবং গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে দুর্বার সেই শুধুমাত্র একজন বিদেশি প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছেন, তিনি হচ্ছেন ওমানের ক্রিকেটার বেলাল খান এবং এরপরে তারা কিন্তু নতুন করে কোনো বিদেশি প্লেয়ার নিয়ে কোনো আপডেট তারা দেয়নি। বাট আমরা বিভিন্ন সোর্স থেকে কিন্তু অনেকবারই অনেক প্লেয়ারের নাম শুনেছে, সেখানে মোহাম্মদ হ্যারিস বা ফকর জামান, ইমাদ ওয়াসিম বা বেনি হাওয়েল অথবা টম ব্রুস বা অ্যালেক্স রসের মতো প্লেয়ারের নাম কিন্তু আমরা অনেক জায়গায় শুনতে পেরেছিলাম। এর মধ্য থেকে যে 4 জন বিদেশি ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছে এই 4 জনের মধ্যে 2 জন পাকিস্তানি, একজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এবং একজন জিম্বাবুয়ের খুব পরিচিত মুখ এবং তাকে আমরা সবাই চিনি। আমি যদি প্রথমে যে 4 জন ক্রিকেটারকে দলে ফিরেছে তাদের নাম যদি বলি তাহলে প্রথম যে নাম সেটা হচ্ছে আমরা সবাই চিনি তাকে এবং এই নামটা নিয়ে দুর্বার সেই মানুষের মধ্যে অনেক এক্সাইটিং কাজ করতেছিল এবং আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি যে এই প্লেয়ারকে তারা দলে ফেরাবে এবং তিনি হচ্ছেন মোহাম্মদ হ্যারিস এবং পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার আরাফাত মিনহাস। তিনি সদ্য আন্ডার-19 ক্রিকেট খেলে তিনি পাকিস্তান ন্যাশনাল টিমের হয়ে 4টা টি-20 ম্যাচ অলরেডি তার খেলা হয়ে গেছে এবং এরপরে ওয়েস্ট ইন্ডিজের যে ক্রিকেটার এবং খুবই ইয়াং ক্রিকেটার তিনি হচ্ছেন ন্যাথান এডওয়ার্ড এবং আমরা সবাই জানি যে ফিডেল এডওয়ার্ড নামের একজন ক্রিকেটার কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ছিল এবং তার সিমিলার অ্যাকশন নিয়ে কিন্তু ন্যাথান এডওয়ার্ডও বল করে থাকে। সো এটাও কিন্তু খুবই এক্সাইটিং একজন প্লেয়ার এবং এরপরে যে পরিচিত নামটা জিম্বাবুয়ান ক্রিকেটার তিনি হচ্ছেন রায়ান বার্ল এবং রায়ান বার্ল বাংলাদেশ ক্রিকেট তথা বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। তিনি ডিপিএল খেলে, তিনি বিপিএল খেলে, সো তিনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি পরিচিত। সো প্রথমে আমি যদি মোহাম্মদ হ্যারিসকে নিয়ে কথা বলি, মোহাম্মদ হ্যারিস তিনি পাকিস্তানি ক্রিকেটার এবং তিনি উইকেট কিপার ব্যাটসম্যান এবং তিনি উপরের দিকে খেলে থাকেন, অর্থাৎ তিনি ওপেনিং এবং অন ডাউন পজিশনে খেলে থাকেন এবং 4 নম্বর পজিশনে তিনি কিন্তু খেলতে পারেন এবং তার যে ক্রিকেটিং স্টাইল সেটা হচ্ছে তিনি খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং তিনি খুব দ্রুত রান তুলতে পারেন এবং পাওয়ার প্লে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন এবং তিনি এর আগে বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের হয়ে 4টা ম্যাচ খেলেছে। মোটামুটি তার ক্যারিয়ারটা মোটামুটি ভালো এবং তিনি পাকিস্তান ন্যাশনাল টিমের রাডারে আছে কিন্তু তিনি দলের সাথে নাই। বাট দুর্বারের সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তাকে পুরো মৌসুমের জন্য দুর্বার সেই মোহাম্মদ হ্যারিসকে পাচ্ছে, এটা কিন্তু দুর্দান্ত একটা বিষয় এবং তিনি এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে 98টা ম্যাচ খেলেছে, 98 ম্যাচে তিনি 2180 রান করেছে এবং তার ক্যারিয়ার বেস্ট রান হচ্ছে 85 অর্থাৎ 85 রান এবং সবচেয়ে ইমপ্রেসিভ সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট, সেটা হচ্ছে 146 এবং এখন পর্যন্ত বিপিএলে যতগুলো ব্যাটসম্যান আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কিন্তু মোহাম্মদ হ্যারিজের। আপনাকে আমি লিখে দিতে পারি কারণ এর চেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে বিপিএল এখন পর্যন্ত অর্থাৎ আসন্ন বিপিএল 2025-এ কোনো ব্যাটসম্যান কিন্তু নাম লেখাননি। সো মোহাম্মদ হ্যারিসকে নিয়ে দুর্বারের যে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা কিন্তু তারা সাকসেসফুল করতে পেরেছে। এখন দেখার বিষয় যে মাঠের ক্রিকেটে কতটুকু ভালো করতে পারে এবং রিসেন্টলি পাকিস্তানের ঘরোয়া টি-20 ন্যাশনাল লিগে তিনি খুব ভালো ফর্মে আছে। সো দুর্বার রাশির জন্য কিন্তু এটা অনেক বেশি প্লাস পয়েন্ট এবং তাকে ফুল সিজনের জন্য পাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো এরপর দুর্বার সেই যাকে দলে ফিরেছেন তিনি হচ্ছেন রায়ান বার্ল এবং রায়ান বার্লকে নিয়ে যদি আমি কথা বলি তাহলে রায়ান বার্ল তিনি কিভাবে ক্রিকেটার সেটা কিন্তু আমরা সবাই জানি এবং তিনি জিম্বাবুয়ের ক্রিকেটার হলেও তিনি বাংলাদেশের ডিপিএল বলেন বা বিপিএল বলেন তিনি কিন্তু নিয়মিত মুখ এবং এই রায়ান বার্লকে কিন্তু আমরা খুব ভালোভাবে চিনি এবং তিনি গত কয়েকটা মৌসুমে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন এবং তার বিপিএল খেলার এক্সপিরিয়েন্স আছে এবং টি-20-তে তিনি একজন ভালো অলরাউন্ডার, তিনি একই সাথে লোয়ার অর্ডারে ভালো ব্যাট করতে পারে এবং সেই সাথে বলটা কিন্তু তিনি দুর্দান্ত করতে পারে এবং রায়ান বার্ল তার টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 142টা ম্যাচ খেলেছে এবং সেখান থেকে তিনি 2580 রান করেছে এবং তার হাইস্ট বেস্ট রান হচ্ছে 77 রান এবং তিনি 127 স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন এবং তিনি এখন পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারে 142 ম্যাচে তিনি 73টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার ইকোনমি খুবই ভালো, প্রায় 7-এর কাছাকাছি ইকোনমি এবং তিনি এখন পর্যন্ত বিপিএলে 19টা ম্যাচ খেলেছে, 19 ম্যাচে তিনি 278 রান করেছে, তার বিপিএল এর হাইস্ট রান 43 এবং তার স্ট্রাইক রেট 122 এবং তিনি বিপিএল এখন পর্যন্ত 9টা ইনিংসে বল করে তিনি 4টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার ইকোনমি 4 এবং তিনি মূলত লোয়ার অর্ডার এবং মিডল অর্ডারে খুব ভালো ব্যাটিং করে থাকে এবং তার যে বিগ হিটিং পাওয়ার অ্যাবিলিটি সেটা কিন্তু দুর্দান্ত এবং দুর্বার সেইকে কিন্তু এই জায়গাটা অনেক বেশি হেল্প করবে এবং আমি বিগত দিনে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম যে এই পজিশনে একজন ভালো অলরাউন্ডার দরকার আছে যাকে দিয়ে আসলে বল করানো যাবে এবং সেই সাথে তিনি কিন্তু বিগ হ্যান্ডেলে বড় বড় শর্টস খেলতে পারবে, সেটা কিন্তু দুর্বার সেই রেখেছে এবং তারা রায়ান বার্লকে দলে ফিরিয়েছে। এটা কিন্তু আসলে খুব ভালো একটা চয়েস ছিল। এরপরে যে 2 জন ক্রিকেটার আছে খুবই ইয়াং ক্রিকেটার এবং সদ্য তারা আন্ডার-19
ওয়ার্ল্ড কাপ খেলেছে। এর মধ্যে আমি যদি নেথান এডওয়ার্ডকে নিয়ে কথা বলি, নেথান এডওয়ার্ড মূলত তিনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার এবং তিনি সদ্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সেরা 5 জন উদীয়মান ক্রিকেটারের মধ্যে তিনি একজন এবং তার যে বোলিং অ্যাকশন বা তার যে অ্যাগ্রেশন সেটা কিন্তু আসলে তাকে সবার থেকে আলাদা করেছে। এবং আপনারা হয়তো অনেকেই তাকে চিনতে পারেন নাই বা অনেকেই চিনতেছেন না, তাদেরকে আমি বলি গত সিপিএলে অর্থাৎ 2024-এর যে সিপিএল, তিনি সিপিএলে ত্রিনবাগ নাইট রাইডার্সের হয়ে 2টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং 2টা ম্যাচে তিনি 4টা উইকেট সংগ্রহ করেছেন। সো তার যে টি-20 খেলার একটা অ্যাবিলিটি বা তার যে টি-20 ক্যারিয়ার সেটাও কিন্তু আসলে লম্বা হবে, যদিও তিনি খুবই ইয়াং, বাট তাকে সবচেয়ে বেশি মানুষ চিনেছে হচ্ছে পাকিস্তানের যে একটা জুনিয়র ক্রিকেট লিগ হয়েছিল, অর্থাৎ পিএসএল এর আদলে জুনিয়রদের নিয়ে যে একটা টুর্নামেন্ট হয়েছিল সেখানে তিনি কিন্তু দুর্দান্ত বল করেছে এবং সেই সাথে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও তিনি 5 ম্যাচে প্রায় 10টার বেশি উইকেট সংগ্রহ করেছে এবং সেই সাথে তার যে অ্যাগ্রেশন সেটা কিন্তু আসলে মূলত নেথান এডওয়ার্ডকে আলাদা করেছে। এবং এই ওয়েস্ট ইন্ডিয়ান ইয়াং বলারকে দিয়ে আসলে দুর্বার রাজশাহী তারা শুরুর দিকে বা লোয়ার অর্ডারে কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং সেই সাথে আমি যদি বলি তাহলে তিনি লোয়ার অর্ডারে ভালো ব্যাটও করতে পারবে এবং তিনি কিন্তু মূলত বোলিং অলরাউন্ডার। সো দুর্বার রাজশাহীর জন্য এই অপশনসটা খুবই ভালো যে তাদের দলে অলরাউন্ডারের সংখ্যা অনেক বেশি এবং সবাই বলও করতে পারে, ব্যাটও করতে পারে এবং নেথান এডওয়ার্ড হচ্ছে তিনি মূলত ভালো বল করতে পারবেন এবং তাকে দিয়ে ক্যাপ্টেন চাইলে যে কোনো মুহূর্তে বল করাতে পারবেন এবং খুবই ইয়াং এবং তার মধ্যে যে ওই এগ্রেশন থাকা সেটা কিন্তু আছে খুবই ভালো এবং দুর্বার রাজশাহীর জন্য এই চয়েসটা কিন্তু আসলেই ভালো ছিল। এরপর আমি যদি আরাফাত মিনহাজের কথা বলি তাহলে আরাফাত মিনহাজও তিনি সদ্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং সেই সাথে তিনি পাকিস্তানের হয়ে 4টা টি-20 ম্যাচ খেলার তার সুযোগ হয়েছে। সো আমরা সবাই জানি যে পাকিস্তান ন্যাশনাল টিমের হয়ে অভিষেক হওয়ার জন্য আসলে কোন মাপের ক্রিকেটার হওয়া লাগে। সো পাকিস্তানের ন্যাশনাল টিমে তার অভিষেক হয়ে গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে তিনি 4টা টি-20 ম্যাচও খেলে ফেলেছেন এবং তার টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 14টা ম্যাচ খেলেছে, 14 ম্যাচে তিনি 11টা উইকেট সংগ্রহ করেছে এবং তার হাইস্ট বেস্ট বোলিং ফিগার হচ্ছে 11 রানে 2টা উইকেট এবং তিনি মূলত বোলিং অলরাউন্ডার এবং তিনি বাম হাতে ব্যাট করে থাকেন এবং বাম হাতে অর্থোডক্স স্পিনার। সো এটাও কিন্তু দুর্বার রাজশাহীর জন্য আসলে ভালো চয়েস। আমি প্রথমে বলে রাখি যে আরাফাত মিনহাজকে মূলত তাকে লোয়ার অর্ডারে ভালোভাবে কাজে লাগাতে পারবে। আমরা জানি যে বিপিএলে 4জন বেশি বিদেশি ক্রিকেটার কিন্তু একাদশের সুযোগ পায় না, কিন্তু এই যে আরাফাত মিনহাজ বা নেথান এডওয়ার্ড এরা যদি সুযোগ পায় একাদশে তাহলে কিন্তু তাদের জন্য বিগ একটা অপরচুনিটি এবং তারা কিন্তু দলের জন্য উজাড় করে দিয়ে খেলবে, কারণ তারা বাইরের কোনো লিগে প্রথমবার খেলতে আসছে। সো তারা কিন্তু খুবই এক্সাইটিং এবং সেই সাথে তারা কিন্তু দলের জন্য সব উজাড় করে দিয়ে খেলবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই যে 4জন বিদেশি ক্রিকেটারকে দুর্বার রাজশাহী দলে বেরিয়েছে, এই 4জন বিদেশি ক্রিকেটার দলে বেরোনোর মাধ্যমে দুর্বার রাজশাহী আসলে তাদের স্কোরটা কতটুকু স্ট্রং হলো সেটা নিয়ে যদি আমি বলি তাহলে প্রথমত তাদের ওপেনিং পজিশনে অলরেডি সেখানে 2জন প্লেয়ার আছে, একজন হচ্ছে আনামুল হক বিজয় এবং সেই সাথে জিসান আলম। আনামুল হক বিজয় তিনি এনসিএল টি-20তে 100 করেছে এবং জিসান আলম কীভাবে এবং কীরকম ইনিংস খেলেছে সেটা আমরা সবাই জানি, তিনিও 100 করেছে, প্রায় 3টার মধ্যে 50 করেছেন এবং প্রায় 170 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সো এখানে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। সো মোহাম্মদ হ্যারিসকে আপনি চাইলে ওপেনিং পজিশনে অথবা অন ডাউনে খেলাতে পারেন। সো আমি যদি বলি তাহলে মোহাম্মদ হ্যারিসকে ওপেনিং এবং সেই সাথে জিসান আলমকে ওপেনিংয়ে পাঠালে বিপিএলের যে 6 ওভারের পাওয়ার প্লে আছে সেই পাওয়ার প্লে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং দুইজনে কিন্তু আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং খুবই এগ্রেসিভ ক্রিকেট খেলে থাকে। সো এটা কিন্তু দুর্বার রাজশাহীর জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এরপরে যদি আমি নেথান এডওয়ার্ড বা মিনহাজের কথা বলি, নেথান এডওয়ার্ড মূলত তিনি বোলিং অলরাউন্ডার, তাকে হচ্ছে 8 অথবা 9 নম্বর পজিশনে তাকে খেলানো যাবে এবং সেই সাথে তাকে দিয়ে ভালোভাবে বলও করানো যাবে এবং সেই সাথে তিনি কিন্তু দলকে অনেক বেশি সাপোর্ট করতে পারবে, ফিল্ডিং বোলিং বা ব্যাটিং 3টা বিভাগেই কিন্তু দলকে সাপোর্ট করতে পারবে। এরপরে আমি যদি আরাফাত মিনহাজকে নিয়ে কথা বলি, আরাফাত মিনহাজকেও দিয়েও কিন্তু আপনি চাইলে ওই 6-7 নম্বরে খেলাতে পারবেন, যেহেতু তিনি ব্যাটও ভালো করতে পারে এবং তিনি বলটাও মোটামুটি ভালো করতে পারে। সো আরাফাত মিনহাজ, নেথান এডওয়ার্ড দুজন প্লেয়ার যদি একাদশের সুযোগ পায় তাহলে কিন্তু তারা একদম উজাড় করে দিয়ে খেলবে, কারণ তাদের বাইরের দেশের কোনো লিগে প্রথমবারের মতো তারা খেলতে আসছে। এবং সর্বশেষ যদি আমি রায়ান বালকে নিয়ে কথা বলি, রায়ান বাল মূলত তিনি 4, 5, 6 নম্বর পজিশনে ভালো খেলতে পারেন এবং তিনি শেষের দিকে অনেক লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন এবং সেই সাথে ক্যাপ্টেন যদি চায় তাহলে কিন্তু তাকে দিয়ে 2-1টা ওভার কিন্তু মিডল ওভারে কিন্তু তাকে দিয়ে বলও করাতে পারবে এবং সেই সাথে রায়ান বার্লের মতো এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ারদের কিন্তু দরকার আছে এরকম একটা দলে, কারণ আপনি যদি পুরো স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু ইয়াং ক্রিকেটারকে নিয়ে কিন্তু দুর্বার রাজশাহী তাদের স্কোয়াডটা সাজিয়েছে। সো আমি এটা বলতে পারি যে এই 4জন ক্রিকেটারকে দলে ফেরানোর মাধ্যমে দুর্বার রাজশাহী তাদের যে একটা লক্ষ্য ছিল যে ইয়াং ক্রিকেটারদেরকে প্রমোট করবে, সেটা লোকাল হোক বা সেটা ফরেন হোক, সব বিভাগে কিন্তু তারা সাকসেসফুলি তারা কিছু ক্রিকেটারকে তারা প্রমোট করার যে কাজটা সেটা কিন্তু সাকসেসফুলি করেছে। এখন দেখার বিষয় যে বিপিএল এ দুর্বার রাজশাহী কতটুকু ভালো খেলে এবং
একদম শুরুর দিনে 23 তারিখে বিপিএলে ফরচুন বরিশালের সাথে দুর্বার সেই মাঠে নামছে, সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।